আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমাদের মূল পাঠ্য বইয়ে যেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলো থেকে ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। খেয়াল করে দেখি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে। আমাদের প্রশ্নে বলেছে লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। তাহলে ভাই এই ব্যবসায়টা একটা কি ব্যবসায়? এটা একটা আইন ব্যবসায়, তাই না? আইন ব্যবসায় মানে কি? মিস আসফিয়া তিনি একজন উকিল, তিনি তার মক্কেল বা তার গ্রাহকদেরকে আইনি সেবা প্রদান করে থাকেন। ওকে, প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ। 2 তারিখে বলেছে আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। 4 তারিখে বলেছে অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। 8 তারিখে বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। 12 তারিখে বলেছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। 16 তারিখে বলেছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। 25 তারিখে বলেছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। 27 তারিখে বলেছে মক্কেলদের ধারে সেবা দেওয়া হলো 60,000 টাকা। 30 তারিখে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হইল 30,000 টাকা। ওকে, আমাদের প্রশ্নে কি বলছে, রিকোয়ারমেন্টে আমাদেরকে কি বলছে দেখো। আমাদের ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। অপরিশোধিত শব্দটার মানে কি ভাইয়া? দেখো অপরিশোধিত, আচ্ছা অপরিশোধিত মানে কি? যা পরিশোধ করা হয় নাই, যা পরিশোধ করা হয় নাই ভাইয়া, যা পরিশোধ করা হয় না। অপরিশোধিত মানে কি? যা পরিশোধ করা হয় না। আচ্ছা, আমার সেবা সরঞ্জামের কতটুকু মূল্য আমি পরিশোধ করি নাই ওইটার পরিমাণ আমি বের করব, তাই না? আচ্ছা আসো এটা বের করি, আমরা এটা বের করি। কি বলা আছে ভাইয়া দেখি তো। আমাদের 8 তারিখে আমি সেবা সরঞ্জাম ক্রয় করছিলাম 40,000 টাকা দিয়ে ধারে। কিভাবে? ধারে, অর্থাৎ আমার পুরো মূল্যটাই তখন অপরিশোধিত ছিল। পুরা মূল্যটাই আমি তখন পরিশোধ করি নাই। পুরা দামটাই কত টাকা? 40,000 টাকা, তাই না? কত টাকা? 40,000 টাকা। এই কত টাকা? 40,000 টাকা, তাই না? এই কত টাকা ভাইয়া? 40,000। 1 2 3 4 40,000 টাকা। দেখতে দেখতে আমাদের 30 তারিখে একটা লেনদেনে কি বলছে? বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তাহলে দেখো ভাইয়া আমি বাকিতে কিনছিলাম, এই সবার প্রথম খেয়াল করো 8 তারিখে আমি বাকিতে কিনছিলাম তখন অপরিশোধিত ছিল। এই 8 তারিখ পর্যন্ত অপরিশোধিত ছিল কত টাকা? 40,000 টাকা। 1 2 3 4 40,000 টাকা। 30 তারিখে বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তাহলে আমি এখন বলতে পারি ভাই মূল্য পরিশোধ করছি কয় তারিখ? 30 তারিখ। তাহলে আমি বলতে পারি পরিশোধ করছি কত টাকা? পরিশোধ করে দিছি আমি 30,000 টাকা। তাহলে এখনো অপরিশোধিত আছে কত? 10,000 টাকা। এই এখনো অপরিশোধিত আছে কত? 10,000 টাকা। ব্যাপারটা ভালো করে বুঝছো ভাইয়া, ব্যাপারটা ভালো করে বুঝিও। আমি একটা সম্পত্তি বাকিতে কিনছিলাম কয় টাকা দিয়ে? 40,000 টাকা দিয়ে। মাসের শেষের দিন ওই 40,000 টাকার 30,000 টাকা আমি শোধ করে দিছি। ওই 40,000 টাকা 30,000 টাকা আমি পরিশোধ করে দিছি। তাহলে এখনো ওই সম্পত্তির কত টাকা অপরিশোধিত আছে, কত টাকা এখনো পরিশোধ করা হয় নাই, তাই না? এটাই জানতে চাইছে। করা হয় নাই কত? 10,000 টাকা। কত টাকা? 10,000। তাহলে ভাইয়া ক নম্বর প্রশ্নের উত্তর আমরা বলতে পারি 10,000 টাকা। এই বলতে পারি কত টাকা? 10,000 টাকা। ওকে, এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা কত নাম্বার? এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। মাস শেষে জনাব আসফিয়ার
মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ, দেখো মালিকানা সত্ত্ব মানে কি? একটা প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু দাবি, মালিকের যতটুকু অধিকার, মালিকের যতটুকু পাওনা, ওইটাকে আমি বলি মালিকানা সত্ত্ব। আমার প্রতিষ্ঠানের উপরে, প্রতিষ্ঠানের মোট সম্পত্তিটা, ওই সম্পত্তির উপরে মালিক যতটুকু দাবি করতে পারে, মালিক যতটুকু নিয়ে যাইতে পারে, বা যতটুকু অংশ মূলত মালিকের, ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। কি বলি ভাইয়া? মালিকানা সত্ত্ব। তাহলে আমাকে এখানে বলছে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্ব কত টাকা? জনাব আসফিয়ার মালিকানা সত্ত্ব কত টাকা, তাই না? আচ্ছা, মালিকানা সত্ত্ব আমরা বের করতে পারি দুইটা সূত্রে। সূত্র নাম্বার 1, আমরা চাইলে সম্পত্তি থেকে দায়ের পরিমাণ বাদ দিয়ে দিলে আমার মালিকানা সত্ত্ব আসবে। আবার আমরা চাইলে মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বিয়োগ করব এবং উত্তোলনটা বিয়োগ করব, তাই না? মূলধনের সাথে আয় ব্যয় উত্তোলন যোগ বিয়োগ করব, তাইলেও আমি কি করতে পারি? মালিকানা সত্ত্ব বের করতে পারি, তাই না? আচ্ছা, এখন তোমরা আমারে বলতে পারো যে ভাই সম্পদ থেকে দায় বাদ দেন, এই সূত্রটাই ছোট আছে, এই সূত্রটাই সহজ আছে, এটাই আমরা ব্যবহার করি। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সূত্রটা ছোট দেখে মনে হইল এটার মধ্যে একটু প্যাচ আছে, একটু ঝামেলা আছে, মানে ও গ্যাঞ্জাম করবে তোমার সাথে। এর চাইতে ভালো তুমি যদি এই সূত্রটা ব্যবহার করো, মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এটা তোমার আইডেন্টিফাই করাতেও সুবিধা হবে। তার কারণ তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা তোমার জন্য কোনটা মূলধন, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা উত্তোলন। আবার তোমার জন্য যোগ বিয়োগটাও সহজ হবে। আচ্ছা, আমরা করব কিভাবে? আমি একটু আইডেন্টিফাই করি কোনটা কি। দেখো, আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। কে বিনিয়োগ করছে? মালিক বিনিয়োগ করছে। তাহলে মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে, এটা আমার জন্য মূলধন। তাহলে মূলধন মানে কি? এটা আমি যোগ করব। তাহলে এখানে আমি লিখি মূলধন, এখানে আমি লিখব কি? মূলধন। মূলধন কি করতে হবে? যোগ করতে হবে। মূলধন কি করতে হবে ভাইয়া? যোগ করতে হবে। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে? 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। অফিস ভাড়া প্রদান, এটা একটা ব্যয়। ভাড়া প্রদান এটা কি? এটা একটা ব্যয়। তাহলে ভাইয়া যেটা আমার জন্য ব্যয়, ওটাকে আমার কি করতে হয়? মাইনাস করে দিতে হবে, তাই না? ব্যয়গুলো আমি কি করব? মাইনাস করে দিব। ওকে, এরপর বলছে ধারের সেবা সরঞ্জাম ক্রয়। সেবা সরঞ্জাম এটা আমার ব্যবসায় একটা সম্পত্তি নিয়ে তো আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ইন্টারেস্ট কি নিয়ে? আমার প্রতিষ্ঠানের মূলধন, আয়, ব্যয়, উত্তোলন নিয়ে। আমার ইন্টারেস্ট কি নিয়ে? আমার প্রতিষ্ঠানের মূলধন, আয়, ব্যয়, উত্তোলন নিয়ে, তাই না? আচ্ছা, তাইলে সেবা সরঞ্জাম এখানে আসবে না। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। ভাইয়া খেয়াল করে দেখো, একটা মুদির দোকানের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, দুধ, এই জিনিসগুলো বিক্রি করা যেমন তার জন্য একটা আয়, একজন আইন ব্যবসায়ী, একজন উকিলের জন্য তার মক্কেলদেরকে, তার গ্রাহকদেরকে আইনি সেবা প্রদান করবে, এটাও কিন্তু তার জন্য একটা আয়, এটাও তার জন্য একটা আয়, তাই না? তাহলে এই যে মক্কেলদের আইনি সেবা দেওয়া হইল, এটা আমার জন্য একটা আয়। তাহলে আয়গুলো আমি কি করব? আয়গুলোকে আমি যোগ করে দিব। আয়গুলোকে আমি কি করব? যোগ করে দিব, তাই না? আচ্ছা, অফিস কর্মচারীর বেতন পরিশোধ। বেতন এটা একটা ব্যয়। অফিস কর্মচারীর বেতন পরিশোধ, বেতন এই শব্দটা একটা ব্যয়, বেতন একটা ব্যয়, তাই না? তাহলে আমার ব্যয়টা আমি কি করব ভাইয়া? ব্যয়টা আমি বাদ দিয়ে দিব, তাই না? তাহলে ব্যয়টা বাদ দিয়ে দিতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটা আমার জন্য একটা দায়। আমি ব্যাংক থেকে ঋণ নিছি, আমার নগদ টাকা বাড়ছে, ব্যাংক ঋণ নামে সম্পত্তি বাড়ছে। এটার কাজ কিন্তু মূলধন, আয়, ব্যয়, উত্তোলনের মধ্যে পড়ে না, তাই না? এরপরে কি বলছে দেখো, 27 তারিখে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হইলো। ভাইয়া আমি মক্কেলদেরকে ধারে আইনি সেবা দেই, মক্কেলদেরকে আমি নগদে আইনি সেবা দেই, মক্কেলদেরকে আমি ব্যাংকের চেকের মাধ্যমে আইনি সেবা দেই, যেইভাবেই দেই না কেন, আমি মক্কেলদেরকে কি করছি? মক্কেলদেরকে আমি আইনি সেবা প্রদান করছি, তাই না? এই যে আমি মক্কেলদেরকে আইনি সেবা প্রদান করলাম, খেয়াল করে ভাইয়া,
এই যে আমি মক্কেলদেরকে আইনি সেবা প্রদান করলাম, এইটাই কিন্তু আমার জন্য একটা আয়, এটাই কি আমার জন্য একটা আয়, তাই না? তাহলে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হইলো, এটা আমার জন্য একটা আয়। আয়গুলো আমি কি করব? আয়গুলো আমি যোগ করে দিব। তাহলে এই জায়গায় ঘটনাটা তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, মূলধনের সাথে আয়গুলা যোগ, ব্যয়গুলা বিয়োগ। উত্তোলন তো আমার প্রশ্নে দেওয়া নাই, উত্তোলন দেওয়া থাকলে উত্তোলনগুলোও বাদ দিয়ে দিব। তার মানে আমি এই সূত্রটা যদি অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমার এইখান থেকে মালিকানা সত্ত্ব চলে আসে, মালিকানা সত্ত্ব চলে আসে, তাই না? তো তুমি অ্যাপ্লাই করো। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা থেকে বাদ দিবা 18,000, যোগ করবা 30,000, বাদ দিবা 10,000, আবার যোগ করবা 60,000। তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ চলে আসবে, তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ চলে আসবে। কি করা লাগবে ভাইয়া? এই 1 লক্ষ টাকা যোগ করবা, এই 1 লক্ষ টাকা কি করবা? এই 1 লক্ষ টাকা যোগ করবা, 18,000 টাকা 1 লক্ষ থেকে বাদ দিবা, ধারে সেবা, এরপরে হচ্ছে আয় আছে কত? 30,000, যোগ করবা, কর্মচারী বেতন পরিশোধ 10,000, এটা কি করবা? বিয়োগ করে দিবা, ধারে আইনি সেবা দেওয়া হলো, এটা কি করবা? যোগ করে দিবা। শেষ তোমার উত্তর বের হয়ে যাবে, তাই না? আমরা দেখবো, উত্তর দেখবো, আগে আমরা পুরো প্রশ্নটা বুঝে নেই যে কিভাবে কোন প্রক্রিয়ায় আসলে আমি প্রশ্নটা উত্তর করব, এটা আগে একটু বুঝে নেই। গেল এটা। গ নম্বর প্রশ্নে আমরা আসবো, বলা আছে মে মাসের 8, 12, 25 এবং 30 তারিখের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে আমরা কয় কয় তারিখেরটা ভাইয়া, এই কত কত তারিখ একটু খেয়াল করি তো, আমরা তারিখগুলো আমরা একটু খেয়াল করি তো, কত কত তারিখ বলছে? বলছে মে মাসের 8 তারিখ, মে মাসের 12 তারিখ, মে মাসের 25 তারিখ, মে মাসের 30 তারিখ, তাই না? 8, 12, 25, 30 এই তারিখে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে। আমরা হিসাব সমীকরণের প্রভাবটাও দেখব। তার আগে এই হিসাব সমীকরণের প্রভাবের পেছনে যেই পক্ষগুলো কাজ করে, ওই পক্ষগুলোকে আমরা আগে একটু আইডেন্টিফাই করতে চাই। পক্ষগুলোকে আমরা আগে কি করতে চাই? আইডেন্টিফাই করতে চাই। তাহলে আসো আমরা পক্ষগুলোকে আইডেন্টিফাই করি। সবার আগে 8 নাম্বারটায়, তাই না? ওকে, 8 নাম্বার কি বলা আছে? 8 নম্বরে বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় কত টাকা? 40,000 টাকা। আমি সেবা সরঞ্জাম কিনছি, নগদে কিনি, বাকিতে কিনি, ব্যাংকের মাধ্যমে কিনি, আমার ব্যবসায়ে সেবা সরঞ্জামের পরিমাণ বাড়ছে, তাহলে সেবা সরঞ্জাম হিসাব ডেবিট, বা সরঞ্জামও লেখা দিতে পারে, বাট যেহেতু সেবা সরঞ্জাম কথাটা আছে আমি লিখিনি এখানে সেবা সরঞ্জাম। সেবা সরঞ্জাম ভাইয়া, সেবা সরঞ্জাম আমার ব্যবসা একটা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে আমাদের ডেবিট করতে হয়। আমরা এখানে লিখে দিলাম ডেবিট কত টাকা? 40,000 টাকা। তার মানে আমার ব্যবসায়ে 40,000 টাকা দামের একটা সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। আমার ব্যবসায়ে 40,000 টাকা দামের একটা সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে, লিখলাম এটা। ওকে, এই সেবা সরঞ্জাম যে বৃদ্ধি পাইলো, এটার জন্য আমি কি খরচ করছি? নগদ টাকা। আমি তো নগদ টাকা দেই নাই, কি করছি? ধারে বা বাকিতে। তার মানে এখন আমি টাকা দেই নাই, আমার ভবিষ্যতে টাকা দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি হবে? সরবরাহকারী হিসাব কি হবে? সরবরাহকারী একটা দায়, সরবরাহকারী কি একটা দায়। আমি টাকা না দিয়ে কিনে নিয়ে আসার ফলে আমার ব্যবসায়ে দায়ের পরিমাণ বাড়ছে। দায়ের পরিমাণ বাড়ছে কিভাবে? আমি এখনো তাদের টাকা পরিশোধ করি নাই, কিন্তু ভবিষ্যতে করতে হবে না। আমি তাদের এখনো টাকাটা পরিশোধ করি নাই, তাই না? তার মানে আমার ভবিষ্যতে তাদের টাকা দিতে হবে না। তাহলে ভবিষ্যতে আমার কাছে কেউ কিছু পাবে, সেটাই হচ্ছে আমার জন্য দায়। তাহলে আমার দায়ের পরিমাণও বাড়ছে। কত টাকা? 1, 2, 3, 4, 40,000 টাকা। তার মানে এল বৃদ্ধি, এল বৃদ্ধি। একবার এ বৃদ্ধি পাইছে, আরেকবার এল বৃদ্ধি পাইছে, তাই না? একবার সম্পদ বাড়ছে, একবার দায় বাড়ছে। ওকে, এরপর আমরা চলে যাব 8 তারিখের পরে 12 তারিখ। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হইল। 12 তারিখে আমরা আসবো। 12 তারিখে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হইল। তার মানে আমি আমার যেই ব্যবসায়টা রয়েছে আইনি সেবা দেওয়া, এই আইনি সেবা দেওয়ার মাধ্যমে, আমি এই আইনি সেবা দেওয়ার মাধ্যমে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে। কি বাড়ছে ভাইয়া? নগদ টাকা বাড়ছে। তাহলে এখানে নগদান হিসাব, নগদ টাকা একটা সম্পদ, আমার ব্যবসায় নগদ টাকা বাড়ার ফলে নগদান নামের সম্পত্তি বাড়ছে। সম্পত্তি বাড়লে ডেবিট করতে হয়। কত টাকা বাড়ছে? 30,000 টাকা। 1, 2, 3, 4। তাহলে 30,000 টাকা সম্পত্তি বাড়ছে, এ বৃদ্ধি পাইছে। পাশাপাশি এই যে 30,000 টাকা বাড়লো, কেন বাড়ছে?
আমি আইনি সেবা দিছি। মুদির দোকান, খেয়াল করে বারবার বলতেছি, একজন মাছ বিক্রেতার জন্য মাছ বিক্রি করা একটা আয়, একজন ফলের দোকানদারের জন্য আপেল, কমলা, লিচু, আম, জাম, কাঁঠাল এগুলো বিক্রি করা তার জন্য একটা আয়, একজন মুদির দোকানের জন্য চাল, ডাল, আটা, ডিম, দুধ, আলু, পেঁয়াজ এগুলো বিক্রি করা তার জন্য কি একটা আয়। ঠিক একই রকম ভাবে যিনি আইন পেশায় রয়েছেন তিনি তার মক্কেলদের, তিনি তার গ্রাহকদেরকে, তার ক্লায়েন্টদেরকে তিনি তার আইনি সেবা দিবে, এটাও তার জন্য একটা আয়। তাহলে আইনি সেবা দিলে আমার সেবা আয় বৃদ্ধি পায়, সেবা আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট কত টাকা? 30,000 টাকা। আমরা সবাই জানি যে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। আমার ব্যবসায়ে মূলধন এবং আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমার সেবা আয় বৃদ্ধি পাইছে, তাহলে আমি এখানে বলতে পারি ও ই বৃদ্ধি। কি বলতে পারি? ও ই বৃদ্ধি। ভালো কথা, গেল 12 তারিখ। এরপরে কি বলছে ভাইয়া? এরপরে বলছে 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। ভাইয়া আমি ঋণ নিছি, কত টাকা ঋণ নিছি? 25 তারিখ, তাই না? 25 তারিখ ভাইয়া আমি ব্যাংক থেকে ঋণ নিছি, আমি ঋণ নেওয়ার ফলে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে। দেখো ভাই কি বলছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া হইল। ভাইয়া ব্যাংক থেকে ঋণ নিলে আমার ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে, ব্যাংকে বাড়ুক নগদ বাড়ুক। আগের দিনের বইগুলো, আজকে থেকে 1 বছর 2 বছর আগের বইগুলো যদি তুমি দেখো, দেখবা ব্যাংক থেকে ঋণ নিলে নগদ টাকা বাড়ে। বাট কনসেপ্টটা একটু মিসকনসেপশন ছিল, একটু ভুল ছিল আমার মতে, এখনো হয়তো বা এই ভুলটা অনেক জায়গায় আছে। দেখো আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই তাহলে আমার ঋণের টাকাটা সবার আগে জমা হয় আমার ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমার যখন যা লাগতেছে আমি তুলে নিচ্ছি। মনে রাখবা, ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক কখনো টাকা তোমার হাতে নগদ দিবে না। তুমি ব্যাংক থেকে টাকা ধার চাইলা, ব্যাংক তোমারে বলবে যে নাও, আমি মনে করো 2,000 টাকা 2 লাখ টাকা ব্যাংক থেকে ধার চাইছি, ব্যাংক আমাকে 2 লাখ টাকা আমার হাতে দিবে, যে নাও ভাই ধরো তোমার 2 লাখ টাকা তুমি নিয়ে যাও। এরকম করে কিন্তু ব্যাংক বলবে না। ব্যাংক কি করবে, আমার নামে যে একটা অ্যাকাউন্ট ওই ব্যাংকে আছে, ব্যাংকে থাকা আমার নামে যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে ব্যাংক কি করবে, টাকাটা জমা করে দিবে। মানে ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকের টাকা বাড়ে, এটাই সত্য, এটাই প্রতিষ্ঠিত করতে হবে আমাদেরকে। ব্যাংক থেকে ঋণ নিলে নগদ টাকা বাড়ে না, ব্যাংক থেকে ঋণ নিলে নগদ টাকা বাড়ে না। হ্যাঁ, নগদ টাকা তুমি বলতে পারো যে ভাই দুইটাই তো সম্পদ, বাড়ুক না, আপনার তো ডেবিট ক্রেডিট মিলে যাবে। এন্ড তুমি যদি হিসাব বিজ্ঞান করো শুধুমাত্র ডেবিট ক্রেডিট মিলাইতে, তাহলে তুমি বাবা করতে পারো। বাট তুমি যদি কনসেপচুয়ালি চিন্তা করো, তোমাকে ব্যাংকের টাকাই বাড়াইতে হবে। তাহলে ভাই আমি ব্যাংক থেকে ঋণ নিছি, এর ফলে আমার কি হচ্ছে, ব্যাংকের টাকা বাড়ছে। ব্যাংক একটা সম্পদ, ব্যাংকের টাকা বাড়লে, সম্পত্তি বাড়লে ডেবিট করতে হয়। কত টাকা ভাইয়া? 1 লক্ষ। 1 2 3 4 5। তাহলে ব্যাংক নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। পাশাপাশি কি হয়েছে ভাইয়া, আমি ঋণ নিছি, তাহলে আমার ব্যাংক ঋণ নামে দায়ের পরিমাণটা বাড়ছে। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কত টাকা? 1 2 3 4 5। কত টাকা ভাইয়া? তাহলে দায় বাড়বে, এল বৃদ্ধি পাবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথাটা কি বুঝাই গেছে কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তাইলে এই পর্যন্ত আমরা বুঝলাম, 25 তারিখ পর্যন্ত বুঝলাম। 30 তারিখ কি বলছে ভাইয়া? 30 তারিখে বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য আমি পরিশোধ করে দিছি। বাকিতে যে সেবা সরঞ্জামটা আমি কিনছিলাম, সেই কেনাটার মধ্যে কত টাকা কিনছিলাম মনে রাখার দরকার নেই এখন, ওই যত টাকা কিনছিলাম তার মধ্য থেকে এখন আমি 30,000 টাকা শোধ করে দিছি। 30,000 টাকা কি করছি? শোধ করে দিছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি টাকা শোধ করে দিলে আমার কি হয়ে গেছে, এই যে সরবরাহকারী নামে যেই দায়ের পরিমাণটা বাড়ছিল, ওই দায়টা কমে যাবে। তাহলে এখানে কি হবে, সরবরাহকারী হিসাব ক্রেডিট হবে, সরবরাহকারী হিসাব ডেবিট, কারণ আমার দায়ের পরিমাণটা কমে যাচ্ছে। কত টাকা কমতেছে? 30,000 টাকা। ওকে, তাহলে এখানে কি হবে, এল হ্রাস পাবে, অর্থাৎ দায় কমে যাবে। পাশাপাশি আমি মূল্য পরিশোধ করতে গিয়ে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। আমি যে মূল্যটা পরিশোধ করলাম, এই মূল্য পরিশোধ করতে গিয়ে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে নগদ টাকা চলে গেলে কি হয়, নগদান হিসাব ক্রেডিট কত? 30,000। তার মানে আমার নগদ নামে সম্পত্তির পরিমাণটা
হ্রাস পাইছে। তার মানে আমার ব্যবসায়ে নগদ নামের সম্পত্তির পরিমাণটা কমে গেছে, নগদ নামের সম্পত্তির পরিমাণটা হ্রাস পাইছে। কথা কি বুঝিতে পারছি কি পারিনি ভাইয়া? তাহলে দেখো আমি এত ডিটেল ব্যাখ্যা করলাম, যার কারণে আমরা কি করতে পারবো, সমীকরণের প্রভাবটা খুব সুন্দরভাবে করতে পারবো। কিভাবে করতে পারবো দেখো, এই কিভাবে করতে পারবো একটু দেখো। আমার 8 তারিখের লেনদেনের ফলে আমার একবার কি হয়েছে ভাইয়া, সেবা সরঞ্জাম নামের একটা সম্পত্তি বাড়ছে, সরবরাহকারী নামের একটা দায় বাড়ছে। আমি ঘরের মধ্যে গিয়ে সেবা সরঞ্জাম নামের সম্পত্তি বাড়ায় দিব, সরবরাহকারী নামের দায় বাড়ায় দিব। 12 তারিখে আমার নগদ টাকা বাড়ছে, নগদ টাকা বাড়ায় দিব, সেবা আয় বাড়ছে, তাহলে আমি মালিকানা সত্ত্ব বাড়ায় দিব। 25 তারিখে আমার ব্যাংক বাড়ছে, ব্যাংক বাড়ায় দিব, ব্যাংক ঋণ নামের দায় বাড়ছে, দায় বাড়ায় দিব। 30 তারিখে আমার সরবরাহকারী নামের দায়ের পরিমাণ হ্রাস পাইছে, হ্রাস করে দিব। নগদান নামের সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে, আমি হ্রাস করে দিব। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? কথাটা কি বোঝা গেছে কিনা আমার একটু বলো। তার মানে আমরা চাইলে খুব সহজে করে ফেলতে পারি। আমরা চাইলে যে কোনো একটা হিসাব বিজ্ঞানের অঙ্ক, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক, আমার প্রথম দায়িত্ব, আমার প্রথম থিঙ্কিং থাকবে ওই লেনদেনের মধ্যে পক্ষগুলা কি কি সেটা ভাই করা। যখন আমি লেনদেনের পক্ষগুলা আইডেন্টিফাই করে ফেললাম, আমার অঙ্ক ওই জায়গায় শেষ। অঙ্ক করা ওই জায়গাতেই আমার শেষ হয়ে যাবে যদি আমি দুইটা পক্ষকে আইডেন্টিফাই করতে পারি। তার কারণ এই কারণেই তো আমরা বলি যে আমাদের হিসাব বিজ্ঞানের মূল বেজ, মূল ভিত্তি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি। তুমি দুইটা পক্ষ বাইর করো, তুমি শুধুমাত্র দুইটা পক্ষ বের করো। যখন তুমি দুইটা পক্ষ পেয়ে যাবা, কে সুবিধা দিচ্ছে, কে সুবিধা নিচ্ছে, কে ডেবিট হইতেছে, কে ক্রেডিট হইতেছে, তোমার খেলা ওই জায়গাতেই শেষ। তাহলে এতটুকু যদি আমরা বুঝে ফেলি, আমার মনে হয় না অঙ্কের উত্তর আর তোমাদের দেখার দরকার। এখন তোমরা অঙ্কটা নিজে নিজেই করতে পারবা। তারপরে আমি ক্লাসের সৌন্দর্যটা ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে উত্তরটাও একটু দেখাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। আমাদের অপরিশোধিত মূল্য কত টাকা? 10,000 টাকা। কোনো অসুবিধা আছে? মালিকানা সত্ত্বের পরিমাণ আমি কি বলছিলাম, বলছিলাম যে ব্যয়গুলা আমার বাদ দিতে। এই যে দেখো, এটা ছিল মূলধন, তাই না? 1 তারিখেরটা কি ছিল? মূলধন। যোগ করতে বলছিলাম, যোগ করা। এটা কি আমার জন্য ব্যয়, ব্যয়টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 12 তারিখেরটা কি ছিল? আমার জন্য আয় ছিল, যোগ করতে হবে। এরপরে বেতন প্রদান আমার জন্য ব্যয়, বিয়োগ করতে হবে। ধারে আইনি সেবা প্রদান, এটা আমার জন্য কি ছিল? আয় ছিল, যোগ করতে হবে। আমরা তো এটাই করছি, যোগ বিয়োগ করে যেইটা তোমার ব্যালেন্স সেটাই তুমি লেখো, যেটা তোমার ব্যালেন্স তুমি ওইটাই লিখে দাও। এরপরে আমরা আসি ভাইয়া এরপরের অঙ্কটায়। এরপরের অঙ্কটা ভাইয়া গ নাম্বার অঙ্কতে চলে যাবো। অঙ্ক নাম্বার গ। দেখো ভাই, প্রথম লেনদেনে কি ছিল? প্রথমে লেনদেনে সে আমারে বলছিল সে ধারের সরঞ্জাম কিনছিল। এই যে দেখো, সরঞ্জাম বাড়ছে, পাওনাদার বাড়ছে, তাই না? এই সরঞ্জাম বাড়ছে, পাওনাদার বাড়ছে। এরপরে সে বলছিল সে মক্কেলদেরকে সেবা প্রদান করছে, নগদ টাকা বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে, তাই না? আচ্ছা, এরপরে বলছিল ব্যাংক থেকে ঋণ নিছে, ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক ঋণ বাড়ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো সে কি করছে? সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করছে, তাহলে নগদ টাকা কমে গেছে আর সরবরাহকারী নামে দায়ের পরিমাণ কমে গেছে। যোগ বিয়োগ আমার চাইতে তুমি ভালো করতে পারবা, ক্যালকুলেটর ব্যবহার করবা। যোগ বিয়োগের জন্য কোনো ক্লাস নেই, যোগ বিয়োগ করা শেখার জন্য কোনো ক্লাস নেই। যোগ বিয়োগ তোমার নিজের শেখা লাগবে। যদি মনে করো যোগ বিয়োগের সমস্যা, তাহলে এই বছর এসএসসি দিও না, আগে যোগ বিয়োগ শেখো, এরপরে এসএসসি পরীক্ষায় বসো। কথা কি বুঝিতে পারছি ভাইয়া? তাহলে দেখো ভাইয়া, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি অঙ্কটা বোঝানোর। আমি আবারও বলছি ভাইয়া, বারবার বলছি, আমি ক্লাসে দাঁড়াচ্ছি তোমাকে অঙ্কটা বোঝানোর জন্য, অঙ্কটা করানোর জন্য না। অঙ্ক তুমি করবা, অঙ্ক বোঝাবো আমি। আমি অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করেছি, পুরো প্রশ্নটার পোস্টমর্টম করা হয়ে গেছে, উত্তর তোমার নিচেই বইতে দেওয়া আছে, দেখো তুমি উত্তর এখান থেকেই পাবা। বাট উত্তরটা এখানে আসলো কিভাবে, এইটা জানাটা জরুরি ছিল। ওই জরুরি বিষয়টা আমরা জেনেছি। তাহলে আমি আশা করছি এইভাবে বোঝানোতে তোমাদের খুব একটা কারো অসুবিধা হচ্ছে না। এরপর যদি অসুবিধা মনে হয় আমাকে তোমরা জানায়ও, আমি চেষ্টা করব তোমাদেরকে আরও কিভাবে ভালো করে জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তাহলে ভাইয়া, তোমরা সবাই অনেক ভালো থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।